শেয়ার করতেছি, ঠিক আছে? দেখা যাচ্ছে এমনি পেজ? জি স্যার। তো মোটামুটি ভাবে আমরা ইনিশিয়াল ইন্ট্রোডাকশনের পরে যেটা আমরা বোঝা শুরু করেছিলাম কিছুটা হয়তো বা কনভেনশনাল মোবাইল রেডিও ভার্সেস সেলুলার মোবাইল রেডিও। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কনভেনশনাল বলতে মোবাইল রেডিও যেটা বলা হচ্ছে সেটা এখন বেসিক্যালি এটার নাই সিস্টেম, কারণ সেলুলার মোবাইল রেডিও এই কনভেনশনাল মোবাইল রেডিওর তুলনায় অনেক বেশি এফেক্টিভ এবং ভালো। তো মোবাইল সিস্টেম যখন প্রথম শুরু হয় তখন এই মোবাইল রেডিও সিস্টেমে ট্রান্সমিটার্স এবং রিসিভার্স এগুলো একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে অপারেট করার মানে ডিজাইন হিসাবে ছিল, যাতে each radio channel was reserved to a single user. হ্যাঁ, একজন সিঙ্গেল ইউজার যে নাকি এই সার্ভিস হয়তো সাবস্ক্রাইব করতো তাদেরকে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি দেওয়া হতো। So the total traffic for number of frequency channels can be significantly increased if a group of channels is made available to every user in a group. এটা তো আমরা আমাদের নরমাল সুইচিং সিস্টেম থেকে আমরা জানি, যারা আমরা দেখেছি আগে, যে সুইচিং সিস্টেমে ট্রাঙ্ক লাইনস বলে যে লাইনগুলো আছে, তার মানে যদি ওয়ার্ড সিস্টেম যদি হয়, তো সেইখানে কতগুলো একটা গ্রুপ অফ চ্যানেলস, বেসিক্যালি ফ্রিকোয়েন্সি চ্যানেলস, একটা বড় গ্রুপ অফ পিপলের সঙ্গে জন্য থাকতো, যেখানে যার যখন যেটা দরকার সেই হিসাবে সে was allotted a channel through from the group. তো এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার অবভিয়াসলি, কিন্তু অনেক বেশি এফেক্টিভ ইন দ্য সেন্স যে সবাই তো সবসময় কথা বলতেই থাকে না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যায় অবশ্যই যে যদি আমি সে 20-25 জন লোকের জন্য আমার সে 10টা চ্যানেল যদি থাকে, তাহলে 10টা চ্যানেল এর সবসময় ওই 15-20 জন বা 20-25 জনের মধ্যে থেকে 10 জন হয়তো বা লাইন পাবে, ফ্রিকোয়েন্সি পাবে। তো যেটা অলমোস্ট 98-99% অ্যাভেলেবল থাকবে। তো এই ট্রাঙ্কিং যেটাকে টেকনিক বলা হয়, যেটা আমাদের যে সুইচ টেলিফোন নেটওয়ার্ক, যাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তাদের অলরেডি হয়তো কিছুটা জানো যে সুইচ টেলিফোন নেটওয়ার্কে আমাদের একটা এই সুইচিং ম্যাট্রিক্স থাকে, যে সুইচিং ম্যাট্রিক্স থেকে আমাদের যে বিভিন্ন লোকাল সুইচিং সেন্টার বা লোকাল এক্সচেঞ্জেস যেগুলো থাকে সেখানে এইভাবে কনফিগার করা হয় যাতে একটা গ্রুপ অফ চ্যানেলস ক্যান বি অ্যালোটেড টু whoever wants to have the service of the telephone. তো যেটা নাকি বেসিক্যালি was made available to users on demand via exchanges. মানে যে তখন তোমার দরকার তখন তুমি একটা লাইন পাবে। Most of the cases তুমি পাবে, say about 98-99% cases. Trunking naturally requires that the mobile station is capable to switch its transmit and receive frequencies within a specified channel group. তার মানে যে এই মোবাইল স্টেশনটা অবশ্যই ট্রান্সমিট এবং রিসিভ ফ্রিকোয়েন্সি যে আছে একটা চ্যানেল গ্রুপে সেখান থেকে তারা সুইচ করতে পারবে।
তো ফার্স্ট ট্রাঙ্ক সিস্টেম ওয়ার বেসড অন ম্যানুয়াল ট্রাঙ্কিং, তার মানে যেখানে মানে ইউজার্স সুইচড ম্যানুয়ালি থ্রু ডিফারেন্ট চ্যানেলস এন্ড লিসেন whether the channel is free or not. So obviously এটা একটা not very efficient system. Basically মোবাইল যে থাকে সে তখন এটা সুইচ করে করে একটা লাইন পাওয়া is not very effective in the sense. সুতরাং এইটা এই ম্যানুয়াল ট্রাঙ্কিং যখন হচ্ছিল তখন obviously this was not very useful. In 1960s, মানে 60 to 70 যে 10 বছর ওরকম সময়ে the choice of a free channel was made automatic. তার মানে আমরা যে নরমালি যখন ফোন করি তখন যে আমাদেরকে একটা ফ্রিকোয়েন্সি চ্যানেল যে আমরা পাই, এখনো আমাদের মোবাইল ফোনে হোক বা আমাদের ল্যান্ডলাইন ফোনে হোক, আমরা যে একটা ফ্রি চ্যানেল পাই সেটা গ্রুপ অফ চ্যানেলস থেকে অটোমেটিক্যালি এটা allotted হয়, যেটা আমরা ফ্রি চ্যানেল ফ্রম এ ট্রান্সমিটেড আইডল টোন, মানে যেটা নাকি আমরা ল্যান্ড ফোনে এখনো আমরা দেখি যে আমরা যখন ফোন করতে চাই কোথাও তখন ফোনটা অন করলেই বা ফোনটা রিসিভারটা হাতে নিলেই উই গেট এ বেসিক্যালি আইডল টোন, যেটা মোবাইল ফোনের ক্ষেত্রেও যখন নাকি মোবাইল ফোন সিস্টেম মোবাইল শুরু হয়েছিল বা হয়েছে তখন একটা টোন আমরা পাই, যেটা নাকি এখন আমাদের সেলুলার সিস্টেমে ওইটার কোনো দরকার নাই, বিকজ it was basically almost instantly we get a connection বা লাইন, আমরা জাস্ট ইনফ্যাক্ট নাম্বারটা প্রেস করার পরে অটোমেটিক্যালি আমাদেরকে ওই ডিরেকশন মানে ওই নাম্বারে আমাদেরকে কানেকশন দেওয়া হয় মোস্ট অফ দ্য কেসেসে। তো এই সিস্টেমটা তখন ছিল যে মোবাইল ফোন এরকম একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি থেকে আমাদেরকে অ্যালট করা হতো থ্রু অটোমেটিক সুইচিং। আরেকটা ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য কনভেনশনাল মোবাইল রেডিও এসেছিল থ্রু দ্য ইমপ্রুভমেন্ট ইন এফএম ট্রান্সমিটার্স এন্ড রিসিভার্স। আমরা আগে দেখেছি যে আমাদের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কমিউনিকেশন ইয়েতে যে frequency modulation was basically much superior than the amplitude modulation in terms of signal to noise ratio, কারণ frequency modulation এ আমাদের additive noise যেগুলো নাকি নয়েজ বাইরে থেকে এসে সিগন্যালের সঙ্গে যোগ হয় সেই নয়েজ গুলো was restricted by its built-in design. তো এই ফ্রিকোয়েন্সি মডুলেটেড ট্রান্সমিটার এবং রিসিভারের ইমপ্রুভমেন্ট হচ্ছিল থ্রু আউট দিস মোবাইল কনভেনশনাল মোবাইল রেডিও সিস্টেমে। তো প্রথমে যখন মোবাইল ফ্রিকোয়েন্সি মডুলেশন বেসিক্যালি যখন was introduced, এই স্পিচ কোয়ালিটির জন্য এই কি বলে আমাদের যে ব্যান্ডউইথ অ্যালোকেট করা হতো in 1930s, basically 30 থেকে 40 মানে 1930 থেকে 1940 এর মধ্যে the bandwidth was 120 kilohertz for one single call, যেটা নাকি এটার মধ্যেই ফ্রিকোয়েন্সি মডুলেশনটা হতো। তোমরা মোটামুটি ভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশন ব্যাপারটা তো সবারই জানার কথা বা জানবে। তোমাদের ক্লাস আরেকটা লেকচার যে সপ্তাহে হয় যেটা নাকি মাহাতাব স্যার নিচ্ছে, সেইটা ওখানে তোমরা মডুলেশন গুলো যেগুলো নাকি মোবাইল কমিউনিকেশন ইউজ হয় স্পেশালি সেলুলার মোবাইল সিস্টেমে, সেগুলো সম্বন্ধে তোমাদেরকে জানানো হবে বা বোঝানো হবে। সো এনিওয়ে, তো এই মোবাইল রেডিও সিস্টেমে ফ্রিকোয়েন্সি মডুলেশনে 120 কিলোহার্টজ ব্যান্ডউইথ অ্যালোকেট করা ছিল, যেটা নাকি 60 কিলোহার্টজ এবং আলটিমেটলি ইন 1960s 30 কিলোহার্টজ নেমে আসে।
with the same quality as initially given. তো এইটা একটা বড় ইমপ্রুভমেন্ট, যে যেখানে অবভিয়াসলি 120 কিলোহার্টজ ইউজ হতো ব্যান্ডউইথ একটা ইউজারের জন্য, সেখানে অলমোস্ট 4টা ইউজার, আমি যদি 30 কিলোহার্টজ করে দিতে পারি তাহলে 4টা ইউজার আমি ওখানে অ্যাকোমোডেট করতে শুরু করলাম in 1960s. তারপরে আরো কিছু নিউ ফিচার্স were introduced in the 1960s, and full duplex operation instead of half duplex operation in the mobile station. যে দেখা গেল যে আমরা ওই 60s এর দিক থেকে ডুপ্লেক্স কানেকশন, তার মানে আমার বোথ ওয়েজ ট্রান্সমিশন এন্ড রিসেপশন পাওয়া শুরু হলো। কারণ আগে প্রথম দিকে ছিল ইজ কাইন্ড অফ এ হাফ ডুপ্লেক্স, মানে সে ফর এক্সাম্পল যেটাকে আমরা বলতে পারি যে ওয়াকি টকি সিস্টেম বা ওই টাইপের একটা অপারেশন। Conventional mobile radio reached technically mature level in early 1970s. 70s এর প্রথমে কনভেনশনাল রেডিওটা মোটামুটি ভাবে পুরোপুরি যা দেওয়া সম্ভব সেইভাবে ম্যাচিউরড হলো, যেখানে নাকি ট্রাঙ্কিং, ইমপ্রুভড এফএম টেকনোলজি, ডাইরেক্ট ডায়ালিং এন্ড অটোমেটিক সুইচিং, এইগুলো এই সার্ভিসগুলো দেওয়া শুরু হলো। There was a serious capacity problem in conventional mobile radio due to the network architecture. এটাই হলো সবচেয়ে বেশি কনস্ট্রেইন্ট যেটা ছিল, যে এই কনভেনশনাল মোবাইল রেডিওতে আমরা যেহেতু কতগুলো ফিক্সড ফ্রিকোয়েন্সিতে আমরা কাজ করি, সুতরাং মোটামুটি ভাবে ইউজার যতদূর পর্যন্ত সিগন্যাল টু নয়েজ রেশিওর দিক থেকে রিসিভ করতে পারে সিগন্যাল, সে ততটুকু পর্যন্ত মাত্র একজন ইউজারই ওটাকে ইউজ করতো। এবং তাতে যেটা হচ্ছিল যে a high power transmitter on top of the highest peak in the area, providing fair to average coverage over an area with radius of 60 to 80 kilometer. এরকম একটা এরিয়া জুড়ে 60 থেকে 80 কিলোমিটার জায়গা জুড়ে একটা হাই পাওয়ার ট্রান্সমিটার ইউজ করে এই একটা কভারেজ দেওয়া হতো ফর ইউজার্স হু উড use this conventional mobile radio. It is just like a radio or telephone broadcasting. আমরা জানি যে এখানে আমাদের যদি আমরা টিভি ভিএইচএফ চ্যানেলে আমরা যদি দেখতে চাই, যেটা নাকি আমাদের রামপুরা টিভি স্টেশন থেকে ব্রডকাস্ট হয়, সেটা ঢাকা শহরের ধরো অ্যারাউন্ড অ্যাবাউট 60 to 80 কিলোমিটার অ্যারাউন্ড এই এরিয়ার মধ্যে আমরা সবার যার যার নিজের টিভিতে যে অ্যান্টেনা থাকে সেটার সাহায্যে আমরা প্রোগ্রাম দেখতে পাই বা দেখতে পেতাম। তো এইটা হলো আমাদের যেটাকে আমরা বলি যে কনভেনশনাল রেডিও টেলিভিশন ব্রডকাস্টিং সিস্টেম, যেটা ছিল ব্রডকাস্ট সিস্টেম, যতদূর পর্যন্ত যায়, যেটা নাকি আমরা বলি আগেও বলেছি বা যে এটাকে আমরা বলি নয়েজ লিমিটেড সিস্টেম। নয়েজ মানে যতদূর পর্যন্ত আমার সিগন্যাল টু নয়েজ রেশিও একটা গিভেন ভ্যালুর পর্যন্ত আমি পাই, সে ততদূর পর্যন্ত মোটামুটি এটা কভারেজ ছিল। এরপরে সিগন্যাল টু নয়েজ রেশিও drops significantly and then ভালো রিসেপশন আর পাওয়া যায় না। তো এই যে ডিজাইনটা ছিল, যেটা 60 থেকে 80 কিলোমিটার রেডিয়াসের একটা কভারেজ পাওয়া যেত, তাতে এটা ছিল ব্যাপারটা যেটা ছিল যে এ সিঙ্গেল ইউজার reserved a single radio channel over all this area for the entire duration of the call. তার মানে আমার যদি 10টা চ্যানেল থেকে থাকে, 10টা ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে 10 জন যদি ওইটা ইউজ করতে থাকে এবং তারা যদি ওইটাকে এঙ্গেজ করে রাখে, তাহলে পুরো এরিয়া যেটা নাকি আমার 60 থেকে 80 কিলোমিটার রেডিয়াসের, এই পুরো এরিয়াতে মাত্র 10 জনই এটা অনেকক্ষণ সময় ধরে কথা বলতো। তো সুতরাং অবভিয়াসলি ইট ওয়াজ এ ভেরি রেস্ট্রিকটিভ
restrictive system, হ্যাঁ, যেটা নাকি যে example wise যদি বলি যে in New York City in the 1970s মানে 70 সালের দিকে New York City this kind of system could provide only 12 simultaneous mobile calls for a population of substantially over 10 million people. 1 কোটি লোকের বাস যে নিউ ইয়র্ক শহরে, সেখানে এই ধরনের মোবাইল কমিউনিকেশন সার্ভিসে মাত্র 12 জন ইনফ্যাক্ট could call continuously over an area of New York City. On uplink, even the traditional mobile radio networks utilize relatively densely spaced receiving sites since mobile stations use low power transmitters. So এই যে মানে এখানে যেটা হলো যে আমাদের আচ্ছা এখানে did not increase the system capacity. তো এখানে যেটা হলো যে অন আপলিঙ্ক মানে হলো আমরা যখন মোবাইল ইউজার টু দ্য ট্রান্সমিটিং স্টেশন বা ব্রডকাস্টিং স্টেশন, সেটাকে আমরা বলি আপলিঙ্ক। আর মানে যেটা বেস স্টেশন হিসেবে আমরা এখন যদি বলি যে বেস স্টেশন থেকে যখন ইউজারের দিকে যে ডিরেকশন অফ ট্রান্সমিশন, সেটাকে আমরা বলি ডাউনলিঙ্ক। তো এই আপলিঙ্কে ইভেন দি ট্র্যাডিশনাল মোবাইল রেডিও নেটওয়ার্কস মানে যেটা কনভেনশনাল আমরা যেটা আলোচনা করছি, ইউটিলাইজড রিলেটিভলি densely spaced receiving sites since mobile stations used low power transmitters so that they could not always get a signal back to the middle of the town. তার মানে এই যে নিউ ইয়র্কে যেটা আমরা হলাম যে সেখানে দেখতে পাওয়া যেত যে মোবাইল রেডিও নেটওয়ার্ক যারা ইউজ করছে বাই দি সাবস্ক্রাইবার্স in a densely spaced receiving sites, since mobile stations use low power transmitters. Mobile users used to have low power transmitters because it's just handheld বা একটা গাড়িতে installed একটা system. So obviously they could not provide high power transmitters in those radio sets. তো সেই জন্য they could not always get a signal back to the middle of the town. তো তাদের থেকে যে ট্রান্সমিশন হতো in the uplink to the base station, সেটা was very poor in quality. All these receiving sites were serving the same customer on a particular carrier frequency. And hence the use of multiple receivers did not increase the system capacity. সুতরাং আলটিমেটলি দেখা যেত যে আমাদের এই রেস্ট্রিক্টেড ট্রান্সমিটার পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিজ অনেক কম সাবস্ক্রাইবারই were able to connect when they need a connection in the mobile radio. তো এইটা থেকে যখন আমাদের ইনফ্যাক্ট বেল ল্যাবস আমেরিকান যেটা মানে one of the best research centers in the world in specifically in telecommunications, সেখানে cellular idea was proposed in their research, and সেখানে যে আইডিয়াটা হলো সে আইডিয়াটা ছিল এরকম যে a large number of low power transmitters, each of them designed to serve only a small coverage area, যেটাকে আমরা বলি cell, with radius of couple of kilometers. This makes it possible to reuse the same frequencies in different cells. তার মানে এই যে আমাদের যে এর আগে যেটা কনভেনশনাল মোবাইল রেডিওতে যে এরিয়াটা আমরা বলছিলাম, যে এরিয়া দিয়ে একটা ফ্রিকোয়েন্সি দিয়েই
একদম কাছ থেকে দূরের লিমিটিং ডিস্টেন্স পর্যন্ত কানেকশন দেওয়া হতো, যাতে নাকি আমাদের নাম্বার অফ ইউজার্স ওয়ার ভেরি ভেরি স্মল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা দেখা গেল যে আমরা যদি ওই পুরো এরিয়াটাকে বেশ কিছু ছোট ছোট সেলে ভাগ করি উইথ এ রেডিয়াস অফ কাপল অফ কিলোমিটার্স, 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটার এরকম রেডিয়াসে যদি আমি এক একটা সেল হিসাবে ভাগ করি, তাহলে এই সেলগুলোতে দেখা যায় যে রিপিটেডলি অন্য ইউজার একই ফ্রিকোয়েন্সিতে ইউজ করছে। তার মানে প্রত্যেকটা সেলে একটা লো পাওয়ার ট্রান্সমিটার অলসো ওয়াজ দেয়ার ফর ডাউনলিঙ্ক অ্যান্ড আপলিঙ্ক, এবং সেইটা যেটা নাকি কনভেনশনাল থেকে আমাদের সেলুলার সিস্টেমের মেজর ডিফারেন্স আসলো, যে প্রত্যেকটা সেলের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল বেস স্টেশন থাকবে, এবং সেই বেস স্টেশন একটা পার্টিকুলার কাস্টমারকে ফ্রম বেস স্টেশন টু বেস স্টেশন হ্যান্ড ওভার করে, মানে কলটাকে দিয়ে আমরা কানেকশনটা কন্টিনিউ করা যেত। তো এই এই ফ্রিকোয়েন্সি রিইউজ যে ব্যাপারটা আসলো, যে আমি একই ফ্রিকোয়েন্সি কোনো একটা সেলে ছিল ইউজ করছিল, সেই ফ্রিকোয়েন্সিটা আরেকজন অন্য আরেকটা সেলে ইউজ করছে উইদাউট ইন্টারফিয়ারিং উইথ দি উইথ ইচ আদার, সেরকম একটা কন্ডিশন আসলো আমাদের সেলুলার সিস্টেমে। তো এই সেলুলার সিস্টেমে ওইটা আসার কারণে একটা there was a big jump, you can say, যে in the mobile communication systems, যেখানে এই মোবাইল কমিউনিকেশন সিস্টেমস have become the major communication or telecommunication system for general people all over the world. এবং এখন ওই ধরনের কনভেনশনাল মোবাইল রেডিও সিস্টেমও নাই, আর অন্য যে কোনো ল্যান্ডলাইন ফোন বলি আর যাই বলি, আমরা দেখেছি যে সেখানে আমাদের এই পেনেট্রেশন, হ্যাঁ, বা যেটাকে আমরা বলি যে ইউজ বাই নাম্বার অফ পিপল, এটা অনেক অনেক বেড়ে যায়। However, due to the interference between adjacent cells, the same frequencies cannot be used in every cell. তার মানে যেটা আমরা জানি যে যেহেতু আমাদের অনেকগুলো সেল আমরা করছি এবং সেই সেলগুলো একটার পাশে আরেকটা থাকছে, যেখানে সেইখানে একই ফ্রিকোয়েন্সি কিন্তু একদম পাশাপাশি দুটো সেলে ইউজ করা যায় না, বিকজ অফ দ্য ইন্টারফিয়ারেন্স বিটুইন দ্য অ্যাডজাসেন্ট সেলস। সুতরাং সেই ক্ষেত্রে এটা was necessary to skip several cells before using a particular frequency. সুতরাং the design was that যে ওই একই ফ্রিকোয়েন্সি f1 say for example যে সেলে ইউজ হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা হয়তো আরো দুটো বা তিনটা সেলে মানে পার হয়ে আমাদেরকে ইউজ করতে হতো, বা এবং সেটা তখন ইন্টারফিয়ারেন্স সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স রেশিও যেটা যদি আমরা ধরি, সেটাকে মোটামুটি ভাবে ইউজফুল ভ্যালুতে পাওয়া যেত। তো even with this restriction, the capacity increase from the broadcast type mobile radio is impressive. তার মানে আমাদের যে ব্রডকাস্ট টাইপের যে কনভেনশনাল মোবাইল রেডিও সিস্টেম চালু ছিল, তার তুলনায় এই সেলুলার সিস্টেম বেসিক্যালি প্রোভাইডেড এ বিগ জাম্প অন দ্য কি বলে ওভারঅল নাম্বার অফ কলস হুইচ কুড বি provided. Since the interference between adjacent cells is determined by the transmitter powers in these cells, the frequency reuse pattern can be easily changed by splitting a single cell to several smaller cells with lower transmitter power in the geographical areas where the traffic load is high. সুতরাং এই সেলুলার সিস্টেমটা বা কনসেপ্টটা আসার সাথে সাথে
দেখা গেল যে ঠিক আছে এক জায়গাতে অনেক বেশি ইউজার কথা বলতে চাচ্ছে বা ইউজ করতে চাচ্ছে সিস্টেমটা, তো সেইখানে সেই বিশেষ করে যেমন ধরো আমরা যদি বলি যে ডাউনটাউন বা একটা শহরের যেখানে ব্যস্ততম এলাকা, সে ফর এক্সাম্পল মতিঝিল বা গুলিস্তান বা মানে বঙ্গবন্ধু এভিনিউ এরিয়া বা ইভেন একটা ঢাকা ইউনিভার্সিটি বা ইয়েতে যেখানে সব মানে দেয়ার আর পিপল নাম্বার ইজ কোয়াইট হাই এবং অনেকেই ফোন করতে চাচ্ছে, তো সেইখানে আমরা যদি লো পাওয়ার ট্রান্সমিটার ইউজ করে ছোট ছোট সেল ইউজ করি এবং রিপিটেডলি এটাকে রিপিট করি আফটার ফিউ cells adjacent to this particular cell, তাহলে দেখা যাবে যে আমরা এই সিস্টেমটা ইউজ করে এবং লোয়ার ট্রান্সমিটার পাওয়ার ইউজ করে আমরা অনেক ট্রাফিক লোড যেখানে আছে সেটাকে আমরা ম্যানেজ করতে পারি। সুতরাং দিস ওয়াজ ডেফিনেটলি এ ভেরি বিগ জাম্প ওভার দ্য what system we had in the conventional mobile radio. The consequence of small cell size is that all mobile calls cannot always be completed within the same cell. ছোট হলে যেটা হয় যে আমরা যদি হেঁটে না হোক, যদি একটা সাইকেলে যাই এবং কথা বলি বা একটা গাড়িতে হলে তো কোনো কথাই নাই, সেখানে কোনো একটা কলের যে ডিউরেশন সেটার মধ্যে আমরা দেখতে পাই যে একটা সেল থেকে আরেকটা সেলে আমরা প্রবেশ করে গেছি। সুতরাং cellular mobile systems and operation where mobile calls are switched from one base station to another, যে আমাকে কলটা যেন কন্টিনিউ করা যায়, সেটা যেন কেটে না যায়, এই ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য যেটাকে আমরা বলি হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার অথবা আমেরিকান টার্মিনোলজিতে বলা হয় হ্যান্ড অফ। হ্যান্ড অফ ইজ অব্লিগেটরি। এটা ইনফ্যাক্ট এই অপারেটর সিস্টেম সেলুলার সিস্টেম অপারেটর যারা নাকি প্রোভাইড করছে এই সেলুলার মোবাইল কমিউনিকেশন সার্ভিস, তাদের জন্য ইট ওয়াজ এন অব্লিগেটরি মানে হলো জানো যে এটা ওয়াজ এ মাস্ট ফর দ্য সিস্টেম প্রোভাইডার্স দ্যাট এ পারসন would continue his conversation over his mobile phone even if they cross from one cell area to the another cell area. And this technique is known as handover or handoff, and which is basically is a quite complicated procedure which needed to be designed properly. Cellular idea was first proposed already in 1940s. এই আইডিয়াটা এসেছিল in fact, but advances in technology অত তখন ছিল না এটাকে রিয়েলাইজ করার জন্য। সুতরাং এই যে অ্যাডভান্সেস যখন হলো in electronics and other related technologies, যেমন for example very large scale integration, VLSI technology, microprocessors, frequency synthesizers, high capacity fast switches, এগুলা যখন আসলো তখন এটা ইমপ্লিমেন্ট করা গেল। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে ইভেন সে ফর এক্সাম্পল আমরা যখন দেখছিলাম যে অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিকেশন in the world, telecommunications, তখন আমরা দেখেছি যে অনেক theoretical ideas were proposed much earlier than the ultimate realization of the system in use. যেমন satellite communication বলি, use of FM broadcasting, use of electronics, solid state devices, and all this, everything was in fact proposed at least 10 to 20 years earlier and realized that materialized as a product after quite some time. তো এখানে
যেটা দেখা গেল যে once the mobile phone, cellular mobile phones technology became quite effective or quite advanced, then the number of users grew in fact in a big way, and at some point even the landline phones penetration যেটা সেই পেনিট্রেশনটাকে কি বলে ওভারকাম করে more than number cellular mobile system connections were available in the world. In fact, by February 2010 basically যে দেখা গেল যে একটা মোবাইল ফোন ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেল যে পেনিট্রেশন রেট হলো 70%, 70%। তো এইগুলো হওয়ার পরে যখন দেখা ডিজাইন শুরু হলো তখন দেখা গেল যে in a cellular network for serving relatively few car users, large macro cells radius of more than 1 kilometer are the most economical solution. যেখানে গাড়ি দিয়ে যাচ্ছ সেখানে at least 1 থেকে 1.5 কিলোমিটার রেডিয়াস না হলে এই সিস্টেমটা is not becoming efficient. শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো এই ইকোনমিক্যাল সলিউশন ছিল যে to make the cells bigger, larger than the cell radius of 1 kilometer. তো এই ধরনের সেলকে বলা হলো ম্যাক্রো সেলস। আবার to serve large number of pedestrian users, মানে যারা নাকি হেঁটে মোবাইল পেডেস্ট্রিয়ানস যারা হেঁটে যাচ্ছে বা ওয়াকিং, তাদের জন্য less than 1 kilometer cells এর কনসেপ্ট আসলো, যেটাকে আমরা বলছি মাইক্রোসেলস। তো সুতরাং এই জন্য যেটা হয় যে একটা শহরের যে কেন্দ্রবিন্দু যেটাকে বলি বা আমরা ডাউনটাউন যেটাকে বলি, যে যেখানে ব্যবসা বাণিজ্য বা দোকানপাট, মল, সিনেমা হল এগুলো বেশি, সেখানে সেল সাইজ গুলা ছোট। কারণ যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ হেঁটে চলাচল করছে, একটা দোকান থেকে আরেকটা দোকানে যাচ্ছে বা যাচ্ছে, খুব কমই গাড়ি করে যায়, বা গাড়িতে গেলেও সেখানে গাড়ির স্পিড থাকে বেশ অনেক কম। তো সেই জন্য ওই ধরনের কেন্দ্রবিন্দু শহরের বা এখানে যে সেল সাইজ গুলো ইউজ করা হতো সেগুলো হলো মাইক্রো সেলুলার এরিয়া, যেখানে রেডিয়াস is less than 1 kilometer. Indoor users are served by macro or microcells. For example, কারণ সেখানে ডেফিনেটলি ইনডোর ইউজার মানে তো সে আছে এক জায়গাতে স্ট্যাটিক অবস্থায় আছে, কিন্তু সার্টেন ক্রাউডেড প্লেসেস যেটা নাকি রেলওয়ে স্টেশনস, আন্ডারগ্রাউন্ড স্টেশনস, ওয়্যারহাউস মানে ধরো বিরাট একটা শপিং মল বা বড় একটা ওয়্যারহাউস, গুদাম ঘর বিরাট, বা যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিদেশে, বিশেষ করে আমাদের দেশে এখনো ওই কনসেপ্টটা আসে নাই হয়তো, বা ওইভাবে ফলপ্রসূ হয় নাই, যে বিরাট একটা শেড ওয়ালা বিল্ডিং এর মধ্যে বিভিন্ন সেলে বিভিন্ন প্লেসে আমাদের বাজার সদাই করার জন্য এক পণ্যে ভরা দোকান ইনফ্যাক্ট। তো সেই সমস্ত জায়গাতে যেটা গেল যে railway stations, underground stations, warehouses, indoor base stations may be necessary to serve very small areas, or picocells radius is less than 100 meters or 50 meters would be
the case for this type of places যেখানে অনেক বেশি লোক এবং সেজন্য ওখানে আমাদের অনেক ঘন ঘন ছোট ছোট সেল দিয়ে we could basically manage the users subscribers ওটাকে আমরা বলছি picocells. There are also nowadays femtocells radius to 10 to 15 meter serving inside the home scenarios having multiple devices. এখন আমরা জানি যে অনেক জায়গায় হয়তোবা there are places যেগুলো দিয়ে আমরা নানা রকম সেন্সরস ডিভাইসেস বা আদার ডিভাইসেস একটা ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম করতে হয় সেখানে আমাদের ইউজ করতে হবে বা হয় যে ধরনের সেলুলার সিস্টেম এরিয়াস সেগুলো হলো 10 to 15 meter যেটাকে আমরা বলছি femtocells inside the home scenarios having multiple devices. The propagation effects for the desired signal and the effects of co-channel interference differ largely in macro, micro, pico, and femtocells. While the macro cell propagation effects are well known, micro and pico cell femtocell propagations are under investigation and research, and no generally accepted models are available for network planning. So basically, বড় সেলের জন্য যে প্রপাগেশনাল এফেক্ট গুলো আছে সেগুলা আমরা ডিজাইন করতে পারি অনেক ইজিলি, whereas for micro, pico বা femto ও সমস্ত সেলের জন্য আমাদেরকে ডিজাইন করতে হয়। অনেক সময় সেল টু সেল ডিফার করে, the design numbers, but design values, parameters have to be different in different femtocells or picocells. So basically a conventional system এর সঙ্গে আমাদের যে system, cellular system আসলো replacing the conventional mobile network, cellular system আসলো এবং এটাকে একটা মোটামুটি ভাবে যেটা ইনিশিয়াল ডিজাইন যেটা হলো সেটা হলো যে আমাদের পাবলিক টেলিকমিউনিকেশন সুইচিং নেটওয়ার্কস বা পিএসটিএন যদি আমরা বলি, পিএসটিএন পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক, এই পিএসটিএন এর সঙ্গে আমাদের ল্যান্ডলাইন কানেক্টেড আমরা জানি, এবং সেইখানে সাথে আমরা আরেকটা মোবাইল টেলিকমিউনিকেশন সুইচিং সেন্টার, সুইচিং অফিস আওতায় নাম্বার অফ বেস স্টেশনস দিয়ে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এবং যেটা ছিল ইনফ্যাক্ট ইনিশিয়াল গোল যে একটা শহরে বা একটা দেশে আমরা যখন একটা কমিউনিকেশন নেটওয়ার্ক করব তখন ইট উড বি a kind of a mixed network of mobile operators and PSTN operators, and any connection from a mobile handset to the land phone, or from land phone to mobile stations, and the mobile stations may be a pedestrian mobile phone or a ground vehicle installed mobile system. এগুলো সবগুলো যেন একটা ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সিনারিও তৈরি করা যায়। এটাই ছিল the achievement of cellular mobile systems, which basically has changed totally the scenario of telecommunications. আমরা এরপরে একটু অন্য নেক্সট লেকচারে আমরা যাওয়ার ইয়ে করি, সেটা হলো যেটা আমরা দেখলাম যে প্রপাগেশন ইন মোবাইল কমিউনিকেশনস। আগের স্লাইড গুলোতে দেখা যাচ্ছে তো এটা? জি স্যার। তো এই সিস্টেমে
নতুন সিস্টেম যেটা হলো মোবাইল কমিউনিকেশন লিঙ্কস, obviously all links are based on wireless links, হ্যাঁ, তার মানে ইউজার এবং সিস্টেম এর সঙ্গে কানেকশনটা হলো ওয়্যারলেস, whereas the system এর মধ্যে যে বেস স্টেশনস টু দ্য মোবাইল সুইচিং সেন্টার বা between mobile to mobile switching centers or between different base stations যদি এক ধরনের কানেকশন থাকে, তাহলে এগুলো হলো বেসিক্যালি either fixed কি বলে ওয়্যারলেস সিস্টেমের সাহায্যে, যদি আমরা যেমন দেখি যে বেস স্টেশনের মধ্যে আবার একটা হয়তো ইয়ে থাকে, একটা ডিশ অ্যান্টেনা থাকে, তো সেই ডিশ অ্যান্টেনাটা বেসিক্যালি ইজ কানেকশন উইথ দ্য বেস স্টেশন, হ্যাঁ, বেস স্টেশনের সঙ্গে মোবাইল সুইচিং সেন্টারের কানেকশন, এটা হচ্ছে ওই ডিশ অ্যান্টেনার মারফত। অথবা যেখানে সুবিধা আছে দেন সেখানে অপটিক্যাল ফাইবার connections with the base station and the mobile switching center. তো এই যে কানেকশনস গুলো, they are fixed connections, either মোবাইল রেডিও লিংক, মানে মোবাইল রেডিও লিংক না, যেটাকে আমি বলছি ফিক্সড মোবাইল লিংক, wireless link, or through the optical fiber connection to the mobile switching center. Kintu base station to the mobile handset is wireless, obviously, কারণ সেটা আর আমাদের ফিক্সড ওয়্যারলেস এর মতো কানেকশন হতে পারে না। সুতরাং বিকজ দি মোবাইল স্টেশন ইজ মোবাইল মিনস যখন মুভমেন্টের মধ্যে আছে, বা ইভেন তুমি যদি এক জায়গায় দাঁড়িয়েও কথা বলো তখনও এটা একটা মোবাইল হ্যান্ডসেট হিসাবে ইউজ হচ্ছে। তো এইখানে কিছু টার্মিনোলজি যেটা আমরা আগেই বলেছি, যে ওখানে দুইটা পাথ আছে প্রপাগেশনের, সেখানে একটা হলো ফরওয়ার্ড পাথ, যেটাকে আমরা বলছি ডাউনলিংক। তার মানে ডাউনলিংকটা হচ্ছে from mobile, from base stations to the mobile station, মোবাইল হ্যান্ডসেট। আর এটাকে অনেক লিটারেচারে বা অনেক টেকনিক্যাল টার্মে ইউজ বলা হয় ফরওয়ার্ড পাথ, মানে এটা হলো ফরওয়ার্ড পাথ ডাউনলিংকটা। আর রিভার্স পাথ যেটা, অথবা ব্যাকওয়ার্ড পাথ যেটা, যেটা ফ্রম মোবাইল টু দ্য বেস স্টেশন ইজ আপলিংক। সুতরাং যে কোনো লিটারেচারে যখন মোবাইল সিস্টেম সম্বন্ধে লেখা থাকবে, অনেক জায়গাতে হয়তো ওই লিটারেচারে বা বইয়ে এটা লেখা থাকবে অ্যাজ ফরওয়ার্ড পাথ, ব্যাকওয়ার্ড পাথ, অর রিভার্স পাথ। আর অনেক ক্ষেত্রেই মোস্টলি যেটা হলো ডাউনলিংক অর আপলিংক। সুতরাং ডাউনলিংক যেটা থাকে, তোমরা হয়তো অনেকেই জানো যে সে ফর এক্সাম্পল 3.5 জেনারেশনের যে মোবাইল সিস্টেম যদি আমরা বলি যে HSPA, হ্যাঁ, HSPA সিস্টেমটা মানে হলো হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস, প্যাকেট সুইচিং এর আন্ডারে এইটা সিস্টেমটা চালু হলো 3.5G তে বা 3.25G তে যদি আমরা বলি। তো সেইখানে প্রথমে আসলো HSDPA, হ্যাঁ, যেটা হলো হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস। তার মানে ওইটা ছিল প্রথমত যে শুধু ডাউনলিংকে ফ্রম দ্য বেস স্টেশন টু দ্য মোবাইল স্টেশন, বিকজ ওয়ান সিঙ্গেল বেস স্টেশন অনেকগুলো মোবাইল স্টেশনের সঙ্গে সাইমালটেনিয়াসলি কাজ করে। তো সেই জন্য ওখানে আমার ডেটা স্পিড বা ডেটা ভলিউম বাড়ানোর প্রয়োজন ছিল অনেক বেশি। সুতরাং প্রথম দিকে যেই ডেভেলপমেন্টটা হলো সেটা হলো কিন্তু HSDPA থেকে। তারপরে যখন টেকনোলজিটা মোর ম্যাচিউর হলো তখন এটা আসলো HSUPA, হ্যাঁ, বা HSUPA। তার মানে হলো যে হাই স্পিড আপলিংক প্যাকেট অ্যাক্সেস, হাই স্পিড আপলিংক প্যাকেট অ্যাক্সেস। তো ওইখানেই আমাদের ডাউনলিংক আর আপলিংক কথাটাকে আমরা ঠিক মতো আমাদের বুঝতে হবে। তো এখন এই বোথ ডিরেকশনেই the transmitted wave
would encounter obstacles causing reflection, diffraction, and scattering of the electromagnetic wave. তো এখন বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনে যেটা মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেড যে ফেনোমেনন গুলো হয় সেটা হলো একটা হলো রিফ্লেকশন, তার মানে যদি রেডিও ওয়েভ ইজ রিফ্লেক্টেড ব্যাক ফ্রম এনি অবস্টাকল, আবার বলা হয় ডিফ্র্যাকশন, তার মানে যে কোনো একটা শার্প এজ অফ এ বিল্ডিং বা কোনো একটা অবজেক্ট হয় তো সেখানে যদি ট্রান্সমিটেড সিগন্যাল বা রেডিও ওয়েভ যদি রিফ্লেক্ট করে তাহলে সেটাকে আমরা বলি ডিফ্র্যাকশন। হ্যাঁ, কারণ ওটা বিভিন্ন দিকে অ্যাঙ্গেল বদলিয়ে কি বলে প্রপাগেট করতে পারে করে সাধারণত। এবং স্ক্যাটারিং অফ দ্য ইএম ওয়েভ, মানে যখন একটা ছোট ইররেগুলার টাইপ অফ অবজেক্টের মধ্যে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্ট্রাইক করে তখন বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এই ডিরেকশন গুলো, সেটাকে আমরা বলি স্ক্যাটারিং। নর্মালি আমরা স্ক্যাটারিং বলতে যেটা বুঝি অ্যাজ এ ইংলিশ ওয়ার্ড। তো এই যে ফেনোমেনন গুলো হয় লিঙ্ক ইন বোথ ডিরেকশনস, বেসিক্যালি অনেক ধরনের effect আসে in the propagation. For example, the resultant EM energy, electromagnetic energy, will thus randomly vary at the receiver. Obviously, তার মানে যখন এটা বিভিন্ন অবজেক্ট বিভিন্ন রকমের হবে এবং বিভিন্ন জায়গাতে এটা অবজেক্ট গুলো ক্যান চেঞ্জ ইটস প্লেস অলসো। যেমন অন্য একটা গাড়িতে রিফ্লেক্টেড হলো বা অন্য একটা গাড়িতে ডিফ্রেক্টেড হলো, বা এই জাতীয় যখন চলে বা আশেপাশে অনেক মানুষ চলাচল করছে, সেটা উইল অলসো ক্রিয়েট সাম ভেরিয়েশনস ইন দ্য propagation. So এই randomly variations হলে resulting EM energy value fluctuate করবে obviously. So the random movement of the MS will change the conditions at both ends, resulting fluctuations of signal amplitude randomly, causing fading of the signal. Fading কথাটা যে আমরা বুঝি যে এই ফেডিংটা actually is a combination of this type of localized result of a reflection, diffraction, and scattering, এবং এই করে সিগন্যালের ভ্যালু, টোটাল সিগন্যাল কোয়ালিটি উইল change in amplitude also randomly, এবং সেটাকে আমরা বলি fading of the signal. The rate of fading depends on the relative speed of mobile station with reference to base station. আমরা জানি যে ফেডিং টা ডিপেন্ড করে যখন এমএস কত স্পিডে বিএস এর সঙ্গে ইয়ে হচ্ছে, কারণ হলো যে সেই আবার ডিফ্রাকশন বা রিফ্লেকশন বা স্ক্যাটারিং হচ্ছে যে সেটা অনেক ক্ষণস্থায়ী ভাবে এই কি বলে বেস স্টেশনের রেফারেন্সে চেঞ্জ হতে থাকবে। and that সুতরাং ফেডিং ডিপেন্ডস অন দ্য রিলেটিভ স্পিড অফ এমএস উইথ রেফারেন্স টু বিএস। হয়তো বিএস থেকে দূরে সরে যাচ্ছে, অথবা বিএস এর দিকে আসছে, অথবা বিএস এর পাশ দিয়ে যাচ্ছে, তার মানে একটা অ্যাঙ্গুলার ভ্যালু থাকতেছে ওখানে। Transmitted frequency, because the frequency মানে যে wavelength depends on the type of object it is being reflected or diffracted. তো এই সবগুলোর কারণে এই ফেডিং রেটটাও বা কি ধরনের ফেডিং হবে সেটাও ডিপেন্ড করে। So the propagation model is broadly based on three effects common in wireless communications environment, যেখানে মোটামুটি ভাবে যে একটা হলো যে average power varying as 1/d
টু দি পাওয়ার n, হ্যাঁ, মানে 1/d টু দি পাওয়ার n, যেখানে d হলো ডিস্টেন্স আর n হলো বেসিক্যালি যেটা একটা কনস্ট্যান্ট না, যেটা একটা ভ্যালু প্যারামিটার, যেটা হলো সাহায্যে আমরা দি অ্যাটেনুয়েশন বলি বা ভেরিয়েশন ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড আমরা ক্যালকুলেট করি, সেটাকে আমরা এই কোফিশিয়েন্টটাকে বলি n। তো এই কোফিশিয়েন্টটা ভেরি করতে পারে যখন আমাদের বিভিন্ন রকমের টাইপের ডিফ্র্যাকশন, মানে টাইপের প্রোপাগেশনাল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। তো যখন n সমান, মানে n ইজ গ্রেটার দেন 2 বা s, তখন যদি n ইকুয়াল টু 2 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত n ইজ গ্রেটার দেন ইকুয়াল, সো ওয়্যার n ইকুয়াল টু 2, সেখানে আমরা বলি যে এটাকে ফ্রি স্পেস কেস। হ্যাঁ, ফ্রি স্পেস কেস মানে হলো যেখানে কোনো প্রোপাগেশন পাথে কোনো কিছুর সঙ্গে এটা এফেক্টেড হচ্ছে না, কোন রকমের অবজেক্ট ওখানে নাই বিটুইন দ্য ট্রান্সমিটার এন্ড দ্য রিসিভার। আরেকটা ভেরিয়েশনস এটার সঙ্গে থাকতে পারে, যেটাকে আমরা বলি লং টার্ম ভেরিয়েশনস অর ফেডিং অ্যাবাউট দিস এভারেজ পাওয়ার। তাহলে এই যে এভারেজ পাওয়ারটা যেটা আমরা পাচ্ছি, সেটা তো একটা 1/, ডিস্টেন্স টু দি পাওয়ার 2, একটা ফ্রি স্পেস হিসেবে এটা কমতেই থাকবে, তাই না? যত ডি বাড়তে থাকবে তত এই এভারেজ পাওয়ারটা কমতে থাকবে এই রেটে, প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স। তো এই যে কমতে থাকবে, সেই কমার সাথে আবার এটার উপরে আবার ইম্পোজড হিসেবে আসবে একটা লং টার্ম ভেরিয়েশনস অর ফেডিং অ্যাবাউট দ্য এভারেজ পাওয়ার, known as shadowing or log normal fading। মানে হঠাৎ করে একটা ফ্রি স্পেস প্রপাগেশনের মধ্যে যদি একটা সে রিফ্লেকশন হয় কিছুটা, তাহলে ওখানে একটা আমাদের অ্যাটেনুয়েশন ভেরি করবে। এবং যেমন সে ফর এক্সাম্পল একটা আমরা গাড়ি দিয়ে নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশেই রাস্তার পাশেই একটা বড় লম্বা বিল্ডিং আছে, তো সেখানে অবভিয়াসলি যদি আমার সিগন্যালটা এমন একটা ডিরেকশন থেকে আসছে, বেস স্টেশন থেকে, যেটা নর্মালি যখন আমার গাড়ি যাচ্ছিল সেখানে হলো ওপেন এরিয়া, তাহলে এটা 1/d টু দি পাওয়ার 2 হিসাবে আমার সিগন্যালটা ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ট্রান্সমিটার এবং আমার গাড়ির যে রিসিভার সেটার মধ্যে হতো। ওয়ারেজ যখন হঠাৎ করে আবার মাঝখানে একটা বিল্ডিং আসলো, তখন সিগন্যাল পাওয়ারটা ফল করলো, এবং যতক্ষণ পর্যন্ত আমি ওই বিল্ডিংটা ক্রস করে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই রিডাকশন ইন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য রিসিভ সিগন্যাল হবে। তো এইটাই আমরা বলছি যে ইট ইজ কাইন্ড অফ এ লং টার্ম ভেরিয়েশন অর ফেডিং অ্যাবাউট দিস অ্যাভারেজ পাওয়ার, known as shadowing or log normal fading। হ্যাঁ, লগ নর্মাল ফেডিং মানে আমরা যদি লগ নর্মাল স্কেলে যদি এটাকে প্লট করি, তাহলে এটাকে যেভাবে আমরা একটা কার্ভস পাবো সেটাকে আমরা বলবো, এবং which is also available as shadowing effect। হ্যাঁ, সেটাকে আমরা বলি লং টার্ম ভেরিয়েশনস আর ফেডিং। আর শর্ট টার্ম ভেরিয়েশন হবে যখন নাকি আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল মডেল ক্যাপচারিং পাওয়ার ভেরিয়েশনস অন এ ওয়েভলেংথ স্কেল, যখন নাকি পাওয়ারের ভেরিয়েশনটা হতে পারে ডিপেন্ডিং অন দ্য ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেংথ। হ্যাঁ, সেখানে আমাদের এই শর্ট টার্ম মাল্টিপাথ ফেডিং হবে। মানে তার মানে যখন আমাদের এই সিগন্যালের মেইন সিগন্যালের আশেপাশে ছোটখাটো যে সমস্ত অবজেক্ট আছে সেগুলো থেকে রিফ্লেক্টেড বা ডিফ্র্যাক্টেড সিগন্যাল গুলো এসে পৌঁছায় রিসিভারে, তখন এই আমাদের এভারেজ পাওয়ার, লং টার্ম ভ্যারিয়েশনস, এগুলোর সঙ্গেও কিছু শর্ট টার্ম সিগন্যাল রিসিভড হবে, যেগুলোর মিলিত আকারটা যেটা হবে সেটা হবে যে
এটা একটা শর্ট টার্ম ফেডিং, এবং এই যে এটার যে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন যেটা হবে এই শর্ট টার্ম ফেডিং এর, সেটা হলো উড ফলো দ্য মডেল অফ রেলে অর রাইস, দুইজন ম্যাথমেটিশিয়ান, তাদের যে স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে সেই মডেলটা মতো ফলো করবে শর্ট টার্ম মাল্টিপাথ ফেডিং যে হবে, সেটাকে আমরা বলছি যে পাওয়ার ভেরিয়েশনস অন এ ওয়েভলেংথ স্কেল। মানে একটা ওয়েভলেংথের যে যত সেন্টিমিটার হোক বা যত মিলিমিটার হোক বা যত মিটার হোক, এটার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের বিল্ডিং বা কি ধরনের ডাইমেনশনের সঙ্গে এটা রিফ্লেক্ট হচ্ছে বা ডিফ্লেক্ট হচ্ছে, যেটা এফেক্ট আমরা পাবো এরকম। তো বেসিক্যালি এন কে যদি আমরা 2 ধরি, তাহলে এই রিসিভড power density at a distance d in meter is pt by 4 pi d square, by 4 pi d square. এটা হলো আমাদের একটা general kind of a isotropic expression for received power value বা received power density যদি আমরা বলি। তার মানে আমরা যদি এই রেডিও পাওয়ারটাকে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা হচ্ছে ফ্রম দ্য সোর্স, which is like a transmitting antenna বা ট্রান্সমিটিং পয়েন্ট, একটা সেখান থেকে যখন আমার কি বলে রেডিয়েটেড হচ্ছে, তো এই এবং রেডিয়েশন হচ্ছে কোথা থেকে, এন্ড omnidirectional, তার মানে হলো যে চতুর্দিকে ছড়াচ্ছে সমানভাবে, আইসোট্রপিক্যালি রেডিয়েটেড। আইসোট্রপিক্যালি মানে এটা যদি আমি 3 ডাইমেনশনাল প্লটে দেখি তাহলে এটা হবে সব দিকেই সমান, সেটাকে বলবো আমরা আইসোট্রপিক। তো এইটা বেসিক্যালি যেটা হলো যে আমরা যদি সে ফর এক্সাম্পল একটা ফুটবল, একটা ফুটবলকে যদি দেখি একটা সার্কুলার বা একটা যে আমরা গ্লোব বলি, গ্লোবটা ঠিক পৃথিবীর সাইজটা একটা দেখাচ্ছে যে একটা গোলাকার অবজেক্ট। তো সেইভাবে ফুটবলকে যদি আমরা কনসিডার করি, তাহলে ফুটবলের মাঝখানে যদি আমি কোনো একটা সে ফর এক্সাম্পল লাইট সোর্স বা কিছু একটা রাখি, যেটা নাকি এই ফুটবলের ভিতরে চতুর্দিকে সমানভাবে আমার এই ফুটবলের সারফেসের উপরে ইমপ্রিঞ্জ করবে, তো সেই রকম টাকে আমরা বলি যে সে রেডিও ফ্লাক্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, তো এই ফ্লাক্সটা যে রেডিয়েট করবে সেইটা রেডিয়েটিং অ্যান্টেনা এলিমেন্ট ট্রান্সমিটিং এট এ পাওয়ার লেভেল অফ পিটি। এই পিটিটা যে পাওয়ার লেভেলটা থাকবে সেটা হলো ইকুয়াল ইন অল দিস ট্রান্সমিটেড লাইনস। এবং এইটা যখন আমি ক্যালকুলেট করব যে এটা কত ওয়াট ওইখানে আছে পার মিটার স্কোয়ার, তার মানে যদি আমি এখন এই ফুটবলের সারফেসটা কে একটা মিটারে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে যে সারফেস এরিয়াটা আসে 4 পাই ডি স্কোয়ার। হ্যাঁ, ডিটা হলো কি, ডিটা হলো ডায়ামিটার বা ডিস্টেন্স, সরি radius of the football, radius of the football from the central point inside. তাহলে এই যে এটার অনুযায়ী তাহলে পিটি বাই 4 পাই ডি স্কোয়ার, তার মানে ওয়াট পার মিটার স্কোয়ার এটা হবে। তো এখন আমরা যদি ওই পয়েন্টটা থেকে, যদি ভিতরের যে মাঝখানে পয়েন্ট থেকে যদি আমি রেডিও ওয়েভের লাইনগুলো বা ফ্লাক্স লাইনগুলোকে যদি আমি দেখি, তাহলে দেখবো যে ফ্লাক্স লাইনগুলো যত এগোচ্ছে তত আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তাই না? কারণ ভিতরে যখন একটা কনসেন্ট্রেটেড অবস্থা থাকবে, সেখানে যত ঘন ঘন থাকবে, যত আমার দূরে যাব সেখানে আমার দূরে চলে যাচ্ছে। যেমন আমরা যদি একটা টর্চ লাইট জ্বালিয়ে যদি দেয়ালের মধ্যে ধরি, তাহলে ঠিক মাঝখানে দেখা যাবে যে একটা ডিরেকশনাল পয়েন্টে ওইটা মাঝখানে সোজাসুজি যেটা নাকি
লিস্ট ডিস্টেন্স, সেইখানে আমার সবচেয়ে ব্রাইট পয়েন্ট। তারপরে যত আমি ওর থেকে দূরে যাব সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে আছে হলো আরো অনেক লেস কনসেন্ট্রেটেড পাওয়ার। তো এই জিনিসটাকে আমরা যে বলি যে ওয়াট পার মিটার স্কোয়ার, এই ওয়াট পার মিটার স্কোয়ার কারণে আমাদের যে ফুটবলের উপরে যদি আমরা পার মিটার স্কোয়ার হিসাবে যদি ইয়েটা ধরি, পাওয়ারটা ধরি পিটির, তাহলে দেখতে পাবো যে এটা যত আমার ফুটবলটা বড় হবে তার তত এই মিটার স্কোয়ারের মধ্যে দিয়ে ওই আমাদের যে পাওয়ার লাইনগুলা বা ইলেকট্রোম্যাগনেটিক যে ফ্লাক্স লাইনগুলা সংখ্যা কমে যাবে ওই 1 মিটার জায়গায়। কারণ যতই আমি বড় হতে থাকবে ফুটবলটা তত এই লাইনগুলো ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলে কিন্তু আলটিমেটলি মিটার স্কোয়ার যেটা তার সারফেস, সেখানে কিন্তু তাহলে নাম্বার অফ সেই লাইনস, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো কমতে থাকবে। তো এইটাকে আমরা বলি ডেনসিটি, রিসিভড পাওয়ার ডেনসিটি। মানে আমি যদি কাছাকাছি থাকি তাহলে যেই কি বলে 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে যদি 10টা লাইন পাস করে, ওটা হলো ওই ডিস্টেন্সের জন্য ডেনসিটি। আর এর থেকে যদি আরো দূরে যাই তাহলে সেখানে 1 মিটার স্কোয়ার দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে 7টা লাইন ওখানে যাচ্ছে, আর বাকি 3টা এখন ওই 1 মিটার স্কোয়ারের বাইরে দিয়ে চলে যাচ্ছে। তো এই জন্যই আমাদের যেটা হলো যে আমরা যখন ফ্রি স্পেস প্রপাগেশন ধরি তখন এটাকে আমরা এইভাবে করি, যেটা নাকি নর্মালি এইটা হলো বিহেভ করবে ইন দিস ওয়ে, যে an omnidirectional isotropically radiating antenna element transmitting at a power level PT. তো সেইখানে এই রিসিভ পাওয়ারটা PR যদি আমি বলি যে আমি কত ওখানে পাবো, এই কত পাবো এই টোটাল PR is given by PT by 4 pi d square into আমি যে রিসিভিং অ্যান্টেনা থাকবে সেই রিসিভিং অ্যান্টেনার যে এরিয়া AR, রিসিভিং অ্যান্টেনার এরিয়া AR, এবং সেই রিসিভিং অ্যান্টেনার যে এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি অফ কোর্স লেস দেন 1 হবে, কারণ 1 মানে হলো একদম আইডিয়াল অ্যান্টেনা সারফেস বা অ্যান্টেনার পুরোটাই সে রিসিভ করছে, সেটা তার হয় না, ইট ইজ নট আইডিয়াল। তো সেই ক্ষেত্রে ইটা আর যেটা নাকি ইজ লেস দেন 1 ইজ দ্য এফিসিয়েন্সি প্যারামিটার। তাহলে এই PT বাই 4 পাই ডি স্কোয়ার যেটা ছিল আমার ফ্রি স্পেস প্রপাগেশনাল পাওয়ার, এটা মডিফাইড হবে বাই AR ইটা আর, যে কতটুকু আমার রিসিভিং অ্যান্টেনা এটা রিসিভ করতে পারবে ফ্রম দ্যাট রেডিয়েশন ইজ দিস অ্যামাউন্ট PR। তো এই PR টা জানার জন্য এখানে আরো একটা আমার যদি অমনি ডিরেকশনাল আইসোট্রপিক অ্যান্টেনা না হয়, যদি কোনো ডিরেকশনাল অ্যান্টেনা হয়, তাহলে যেরকম আমি বলেছি যে আমার একটা টর্চ লাইট ধরলে মাঝখানটা একদম ব্রাইট, এবং আমি ফোকাস যত চেঞ্জ করব, যত কনসেন্ট্রেটেড করব, তত বেশি এটা মাঝখানে ব্রাইট হতে থাকবে। তো সেইভাবে যখন আমি দেখি তখন সেটাকে ডিরেকশনাল অ্যান্টেনা যদি ধরি তাহলে তার একটা প্যারামিটার আছে গেইন, কতটুকু সে গেইন করছে উইথ রেফারেন্স টু দ্য আইসোট্রপিক অ্যান্টেনা, সেটা হলো GT is greater than 1 যদি হয় উইথ গেইন, উই গেট PR যেটা ছিল PT GT PT বাই 4 পাই ডি স্কোয়ার AR ইটা আর, সেখানে এই GT যেটা গেইনটা ওইখানে আসবে as another parameter। তো এই GT যেটা সেটা আবার প্রপোর্শনাল টু AT, মানে তার মানে এফেক্টিভ রেডিয়েটিং এরিয়া অফ দ্য ট্রান্সমিটিং অ্যান্টেনা, হ্যাঁ, যে যেটা ট্রান্সমিট করছে সেটার আবার কতটুকু অংশ থেকে এফেক্টিভ ট্রান্সমিশন হচ্ছে পাওয়ার। তো এইটা দিয়ে হলো আমার PR এখানে পাওয়া গেল। এখন এই
the solid angle subtended by the transmitted EM beam is inversely proportional to the effective area. এটা রিলেশনশিপ গুলো তোমরা দেখে নিতে পারো যে কোনো ইয়েতে। সলিড অ্যাঙ্গেল বলতে আমরা বুঝি যে একটা নরমালি অ্যাঙ্গেল আমরা একটা টু ডাইমেনশনাল ইয়েতে আমরা একটা অ্যাঙ্গেল পাই, তাই তো? এখন এটাকে যদি আমি থ্রি ডাইমেনশনাল করি তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাকে আমি দেখাতে পারি যে এটা একটা লাইকে ওই যে আমরা চোঙ্গা বলি না, যে মাইক বা ইয়ে, ওরকম একটা শেপের একটা ডায়াগ্রাম আসবে অফ এ সলিড অ্যাঙ্গেল EM বিমের ইনভার্সলি প্রপোর্শনাল টু দা এফেক্টিভ এরিয়া। তো এই জিনিসগুলো যখন আমরা ক্যালকুলেট করব, যে গেইন এরিয়া রিলেশনশিপ যেটা আমি বললাম, জিটি এরিয়াটা কি হবে, অ্যান্ড সিমিলারলি রিসিভিং এবং ট্রান্সমিটিং দুই দিকেই যে এরিয়াটা আসবে জিটি অ্যান্ড জিআর, এইগুলো এসে আমরা যখন এটাকে জেনারেলাইজ করব, করে আমার এই যে রিসিভ পিআরটা যখন আসবে তখন সেটাকে আমি পাবো যে পিটি জিটি জিআর মাল্টিপ্লাইড বাই ল্যামডা বাই 4 পাই ডি হোল স্কোয়ার। এইটাকে আমরা বলি ফ্রি স্পেস লস বা ফ্রি স্পেস প্রপাগেশন অফ রেডিও ওয়েভ, আর এই ইকুয়েশনটা ইজ নোন অ্যাজ ফ্রিজ ইকুয়েশন। Freeze equation, which expresses the radio energy received by the receiver in a friendly free space environment. Friendly মানে যেখানে কোনো রকম বাধা, রিফ্লেকশন, ডিফ্লেকশন নাই। কিন্তু মোবাইল কন্ডিশনে when the receiver is moving, there would be harsh environment, for example crowded buildings and people all around the receiver antenna blocking all direct waves, and the signal would undergo a lot of fluctuations or fading of the signal amplitude. So এই হলো আমাদের বেসিক্যালি ফ্রি স্পেস প্রপাগেশনের একটা কি বলে প্রপাগেশনাল যে ইকুয়েশন, ফ্রিজ ইকুয়েশন, যেটা আমাদের অবশ্যই জানতে হবে যে ফ্রি স্পেস প্রপাগেশনাল ইয়ে। এবং এখানে আমরা বলবো যে এখানে যে আমাদের ল্যামডা বাই 4 পাই ডি হোল স্কোয়ার, এটা হলো বেসিক্যালি এই পিটি জিটি জিআর এর জন্য যে লস হবে অ্যাজ ইন দ্য রিসিভিং সাইট, এই লসটা হলো এই ল্যামডা বাই 4 পাই ডি হোল স্কোয়ার। তো আজকের জন্য এখানে শেষ করি। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, আমরা আজকে টোটাল আসলে কোন ম্যাটারটা নিয়ে বেশি সময় আলোচনা করলাম, মানে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে আমাদের যে সিগন্যালের যে পাওয়ার, এই রিলেটেড আমরা গ্র্যাজুয়ালি আমরা বিল্ড আপ করছি যে মোবাইল কমিউনিকেশনে যে আমাদের ট্রান্সমিটার, রিসিভার বা আমাদের যে চ্যানেল কোয়ালিটি, তার মানে যে মোবাইল রেডিওতে যে নর্মাল রেডিও ফ্রি স্পেসের ক্ষেত্রে যে রেডিও ইকুয়েশনস বা যেগুলো কন্ডিশনস আমরা কনসিডার করি, তার থেকে যে এডিশনাল কিছু কন্ডিশনস যে আসছে, এই জিনিসটা আমরা দেখলাম যে হাউ the development from conventional mobile radio আর কি বলে কনভেনশনাল মোবাইল কমিউনিকেশন আর সেলুলার মোবাইল কমিউনিকেশন, এই পুরো জিনিসটাই দিয়ে যেখানে আমরা হয়তো পরের স্লাইডে যেখানে আসবো যে সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে এই রেটটা, যেমন মোবাইল কেসে ডি স্কোয়ার না ধরে এটাকে ধরা হয় ইউজুয়ালি ডি টু দি পাওয়ার 4, তার মানে যতটুকু ফ্রি স্পেস লস হওয়ার কথা তার থেকে আরো অনেক বেশি লস হবে। হ্যাঁ, এই জিনিসগুলোই আমরা দেখছি আর কি। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার, বুঝতে পারলাম আজকে আমরা কি কি পড়লাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো অলরেডি এটা ম্যাটেরিয়াল গুলো পাঠিয়েছি, পেয়েছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এটা আবার ফার্দার আমরা কনসিডার করব। এখন আমি একটা রোল কল করি, ঠিক আছে?
আমরা রোল কল করি। রোল কলে হলো ইফাতুল ইফাতুল ইসলাম স্যার ইয়েস স্যার আসাদুজ্জামান শাওন আসাদুজ্জামান শাওন প্রেজেন্ট স্যার। আচ্ছা শাকিল হোসেন স্যার সোহানুর রহমান